নমস্কার, স্কেয়ার অ্যালার্টে আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই গল্পটি আনতে একটু দেরি হওয়ার জন্য। তবে কথা দিচ্ছি, এরপর আর কখনো কোনো অভিযোগের অবকাশ আমরা দেব না। কেমন লাগছে আমাদের পরিবেশনা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আজ আপনাদের জন্য রইল অভিক দাসের কলমে একটি ভূতের গল্প, মরণ ফাঁদ। অভিক দাস, জন্ম ও বাসস্থান কলকাতা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর, বর্তমান পারিবারিক ব্যবসা ও নিজস্ব কোম্পানিতে নিযুক্ত। সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা আজও অটুট রয়েছে। আছে নিজস্ব লাইব্রেরি, সংগ্রহে রয়েছে হাজারের উপর গল্পের বই। মূলত কবিতা, সামাজিক ও ভৌতিক গল্পের লেখক এবং অঙ্কন শিল্পী হিসেবে তিনি পরিচিত। বিভিন্ন সংকলন এবং লিটিল ম্যাগাজিনের লেখার পাশাপাশি 2023 সালে প্রথম একক বই হিসেবে প্রকাশিত হয় গল্প সংকলন কেয়ার অফ কলকাতা। ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। সাহিত্য ও অঙ্কনের জন্য ম্যাজিক বুক অফ রেকর্ডস 2021, বঙ্কিম সাহিত্য সম্মান 2022 এবং সন্ধ্যা রজনী পুরস্কার 2023 উল্লেখযোগ্য। আজকের গল্পটি আমরা নিয়েছি ক্যাফে টেবিল থেকে প্রকাশিত লেখকের থ্রিলার হরর সংকলন মৃত্যুদূত বইটি থেকে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, অভিক দাসের কলমে মরণ ফাঁদ। ল্যান্সডাউন মার্কেট থেকে বাজার করে অভ্যাস মতো চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে বেলতলায় আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতি রবিবার সকালে এটাই ছিল আমার রুটিন। ওই দিন পুরো হেঁটে বাড়ি থেকে বাজারে আসি। বাকি দিনগুলোতে স্কুটার নিয়ে আমার যাতায়াত চলে। সিগারেটে টান দিয়ে এক হাতে বাজারের ব্যাগ নিয়ে আস্তে আস্তে হাঁটছি। রাস্তায় পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে। তাদের সাথে কথা বলতে বলতে 10-15 মিনিট করে সময় চলে যাচ্ছে। এদিকে বাড়ি থেকে স্ত্রী ফোন করা শুরু করে দিয়েছে। সে জানে রবিবার আমার বাজারে আসা মানে পুরো একটা বেলা কাটিয়ে দেওয়া। আসলে পুরো সপ্তাহ অফিসে ব্যস্ততার মধ্যে কেটে যায়। তারপর বাড়ি ফিরে এটা সেটা করতে করতে দিন পুরো কাবার। তাই অগত্যাই রবিবারটুকু একটু নিজের মতো করে অগোছালোভাবে সময় কাটাই। ফোনে যথারীতি স্ত্রীর শাসন। বলি, আর কতক্ষণ লাগবে শুনি তোমার বাজার হতে? সেই 7 সকাল থেকে তোমার জন্য জলখাবার বানিয়ে বসে আছি, আর এখনো তোমার আসার সময় হলো না। এই তো 5 মিনিটেই আসছি বলে ফোনটা কেটে দিলাম। বুঝলাম জলখাবার যত ঠান্ডা হচ্ছে স্ত্রী তেতে উঠছেন তত। ভ্রমণ রসিক দোকান থেকে বাঁদিকে ঘুরে বাড়ির রাস্তায় উঠেছি। আচমকা পিছন থেকে একটা হাত এসে আমার ডান কাঁধে পড়ল। আমার হাত থেকে আধ পোড়া সিগারেটটা প্রায় পড়ে যাচ্ছিল। সেটা মুখে নিয়ে পিছন ফিরে দেখলাম এক মুখ পাকা দাড়ি, চোখে ভাঙা সানগ্লাস, এক হাতে পুরনো রংচটা জীর্ণ ক্রাচ নিয়ে অপরিষ্কার জামা কাপড় পরা এক মাঝবয়সী ভদ্রলোক। লোকটির দেখলাম ডান পা কাটা, হাঁটু থেকে নিচ অবধি অংশটা নেই। লোকটিকে দেখে কোনোভাবেই সুস্থ বলে মনে হলো না। আমার কাঁধ থেকে হাতটা নামিয়ে আচমকা আমার জামার কলার ধরে টেনে প্রায় লোকটি চিৎকার করে বলে উঠল, আকাশ, তুই তুই আমাদের মরণ ফাঁদে ফেলে পালিয়ে এসেছিলি। তুই স্বার্থপর, তুইও আর বাঁচবি না, কথাগুলো বলেই লোকটি প্রায় আমার উপর চড়াও হলো। রবিবারের সকালে এরকম একজন পাগলের পাল্লায় পড়তে হবে তা ভাবতেই পারিনি। আমার হাত থেকে বাজারের ব্যাগটা তখন রাস্তায় পড়ে গিয়েছে। ডান হাতে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা নিজের আঙুলেই লেগে সেটাও নিচে পড়ে গেল। আকস্মিক ঘটনার ঘোর কাটার আগেই
খেয়াল করলাম আশেপাশের কিছু লোকজন ছুটে এসেছেন। আমাকে উন্মাদ লোকটির থেকে ছাড়িয়ে তারা তাকে দুদিক থেকে চেপে ধরেছে। একটি ছেলে তাদের মধ্যে বলে উঠল, আপনি যান মেশামশাই, আমরা একে দেখে নিচ্ছি। এ বেটা 4-5 দিন ধরে যাকে পারছে তাকেই ধরে মারতে যাচ্ছে। আজ বেটাকে পাগলা গারদে দিয়েই আসবো। এই, ওনার ব্যাগগুলো তুলে দে। আশেপাশে দেখলাম আরও লোকজন জড়ো হয়ে গেছে। তাদের মধ্যে একটি বাচ্চা ছেলে এগিয়ে এসে আমার বাজারের ব্যাগ দুটো রাস্তা থেকে তুলে আমার হাতে দিল। ছেলেগুলোর সাথে সরাসরি আলাপ না থাকলেও মোটামুটি সবারই মুখ চেনা। সবাই স্থানীয় একটি ক্লাব, প্রগতি সংঘ ক্লাবের ছেলে। বুকের হৃদস্পন্দন তখন যথারীতি বেড়েছে। ব্যাগগুলো নিয়ে কোনো রকমে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে পিছন ফিরে দেখলাম ছেলেগুলো ওই উন্মত্ত খোঁড়া মানুষটিকে প্রায় ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। তার সাথে কানে আসছে লোকটির চিৎকার, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তুই বাঁচবি না, সে আবার আসবে। একজনকে সে গিলেছে, আমাদের দুজনকেও তার ফাঁদে জড়াবে। তুইও মরবি, আমিও মরব। পাগলটার অসংলগ্ন কথাগুলোর ইশারায় যে আমি, সেটা আর বুঝতে অসুবিধে হলো না। আমি হাঁটার গতি বাড়ালাম। বুকের হৃদস্পন্দন তখন ধরফরানিতে পরিণত হয়েছে। লম্বা লম্বা পা ফেলে কোনো রকমে বাড়ির বাইরের গেটে পৌঁছলাম। প্রাচীরের সামনের গ্রিলের গেটে হাতটা রেখে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, পুরো শরীর থেকে দরদর করে ঘাম জলের মতো বেরোচ্ছে। গ্রিলের গেটটা খোলার আগে প্রাচীরের ডান দিকের থামে নেমপ্লেটে কালো রঙে লেখা আমার নামটা চোখে পড়ল, আকাশ ব্যানার্জি। ইতিমধ্যেই বাড়ির অন্দরমহলে ঘটনার খবর পৌঁছে গিয়েছে। কবিতা মাসি লোকমুখে খবর পেয়ে আমার একটু আগেই বাড়ি এসে সব কিছু রাষ্ট্র করে দিয়েছে। আমায় ঢুকতে দেখে স্ত্রী ছুটে এলেন। ছেলে ওপর থেকে নেমে এসেছে। আমার হাত থেকে ব্যাগ জোড়া নিয়ে হাত ধরে স্ত্রী চেয়ারে বসালেন। বসার পরে স্ত্রীর নজরে এলো আমার জামার পকেটটা অনেকটাই ছেঁড়া। মনে হয় ওই পাগল লোকটা আমার উপর চড়াও হওয়ার পরে ধস্তাধস্তিতে কোনোভাবে আমার জামার পকেটটা ছিঁড়ে গিয়েছে। স্বভাব মতোই টেনশন থেকে স্ত্রী বেশ ঘাবড়ে গিয়েছেন। ছেলেকে বলছিল ডাক্তার ডেকে আনার কথা। তা আমি বাধা দিয়ে বললাম, আমি একদম ঠিক আছি, শুধু শুধু ডাক্তার দেখাতে যাব কেন? কথাটা বললেও মনের মধ্যে চাপা উত্তেজনার সাথে আমার মুখের মধ্যে টেনশনের ছাপ স্পষ্ট। জামা প্যান্ট পাল্টে কোনো রকমে একটু ব্রেকফাস্ট করে ওপরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মনের মধ্যে তখন ঝড় উঠেছে। 4 দশক আগের সেই ভয়ঙ্কর অতীত এইভাবে আজ সামনে চলে আসবে, সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। সকালে সেই পাগলের মুখটা মনে পড়াতে হাত পা কাঁপতে শুরু করলো। মনের আয়নায় ফুটে উঠল ঘটে যাওয়া অতীত আতঙ্কের প্রতিবিম্ব। ঘটনাটা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দেয়। আজ থেকে ঠিক 40 বছর আগের ঘটনা। গ্র্যাজুয়েশন শেষ করার পরে কলকাতা থেকে একটু দূরে হাওড়া উলুবেড়িয়ার একটা প্রাইভেট জুট মিলে আমার চাকরি হয়। বিভিন্ন জায়গা থেকে কাঁচা মাল সংগ্রহ করে একটা জায়গায় স্টোর করে সেখান থেকে দেশের নানা প্রান্তে পাঠানো ছিল উলুবেড়িয়া ইউনিটের কাজ। খুব সামান্য মাইনের চাকরি ছিল। তার ওপর তখন পুরো দেশ জুড়ে হওয়া আন্দোলনের পরবর্তী সময়। স্বাভাবিকভাবেই তখন একটা সামান্য চাকরি জোটানোই ছিল দায়। তা বাবা বললেন, মন্দার বাজারে চাকরির ভালো মন্দ বিচার করা বিলাসিতা, যা পেয়েছিস কর, 1-2 বছর পরে আবার কলকাতায় চেষ্টা করিস। অগত্যা বাবার কথা মতো চাকরিটা করতে রাজি হলাম।
স্টোর কিপার হিসেবে আমি নিযুক্ত হই। খাতায় কলমে 8 ঘন্টা ডিউটি হলেও 10-11 ঘন্টার আগে আমি ছুটি পেতাম না। ছুটির পরে স্টোর থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে 7টা হয়ে যেত। প্রতিদিন অফিসের পর ট্রেন ধরে প্রথমে হাওড়া, বাসে ভবানীপুর, সেখান থেকে আমার বাড়ি আসতে যে সময় আর জার্নি হতো তা আমার পক্ষে করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। সময়, টাকা আর শরীরের এনার্জি সব শেষ হয়ে যেতে লাগলো। ঠিক করলাম ওখানে কাজের জায়গার আশেপাশেই একটা থাকার ব্যবস্থা করতে হবে। কোম্পানিতে বলে কয়ে কিছুদিন আমাদের স্টোরে অফিস রুমে থাকার ব্যবস্থা করলাম, কিন্তু কোম্পানি সাফ বলে দিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব অন্য জায়গায় থাকার ব্যবস্থা খুঁজে নিতে। এমনিতেই যা টাকা মাইনে, তাতে নিজের জন্য আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ছিল অসম্ভব। তাই কোনো সস্তার মেস বাড়ি গোছের কিছু সন্ধান করতে লাগলাম। অফিসের উল্টো দিকে একটা চায়ের দোকানে একটি প্রায় আমারই সমবয়সী ছেলের সঙ্গে আলাপ হলো। নাম দীপঙ্কর। দুপুরে বা বিকেলে দোকানে চা খাওয়ার সময় ছেলেটির সাথে প্রায় নিয়মিতই দেখা হতো। তারপর টুকটাক কথাবার্তা থেকে মোটামুটি একটা আলাপের পর্যায়ে যেতে জানতে পারি ছেলেটিও আমার মতো বারাসাত থেকে এখানে একটা ওষুধের কোম্পানিতে কাজ করতে এসেছে। আমার থাকবার সমস্যার কথা বলাতে সে জানায়, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার থাকার ঘরটাতেই আপনি শেয়ারে থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। জানলাম দীপঙ্করের সাথে আরেকটি ছেলে থাকে। তারা দুজনে আমার অফিসের কাছেই একটা বাড়ির দোতলায় ভাড়া থাকে। দীপঙ্কর জানায় তাদের দুজনের অবস্থাও আমার মতনই তথৈবচ। সবারই বলতে গেলে ভাঁড়েমা ভবানী অবস্থা। তাই আরেকজন হলে ঘর ভাড়াটা আরও ভাগ হয়ে যাবে। আমি যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেলাম। কোনো কিছু আর না ভেবেই রাজি হয়ে গেলাম দিব্যি। ব্যাস, তার 2 দিন পরেই আমার যা মালপত্র ছিল তা নিয়ে দীপঙ্করের ভাড়া বাড়িতে শিফট করে গেলাম। বাড়িটি মোটের ওপর মন্দ নয়। সামনে বড় মাঠ, দক্ষিণ দিকে খোলা, তাই হাওয়া বাতাসের কোনো অভাব নেই। ঘরটি বেশ বড়, 2টো বেশ বড় সাইজের খাট রয়েছে। ঘরটির সাথে ডাইনিং, বাথরুম, একটা বারান্দা সবই আছে। কিন্তু একটা ব্যাপার যেটা আমার ভালো লাগেনি সেটা হলো বাড়িটার সামনে মাঠটার ঠিক উল্টো দিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের পিছন দিক। সেটা কোনো সমস্যা ছিল না, কিন্তু মাঠটার ডান প্রান্তে কোণার দিকে একটা পুরনো ভাঙা মতন ঘর ছিল। দীপঙ্করকে একদিন খানিকটা কৌতূহলবশতই কথাটা জিজ্ঞাসা করলাম। এই দীপঙ্কর, বলো বস। বলছি ওই বাড়িটা কিসের গো? বাড়ি? কোন বাড়ি? আরে ওই তো মাঠটার উল্টো দিকে ওই যে পুরনো ভাঙা ঘরটা আছে না, ওটা কিসের বাড়ি বলো তো? ও, ওই বাড়িটা? আরে ওটা লাশ কাটার ঘর, অর্থাৎ যেখানে পোস্টমর্টেম হয়। কোনো খুন বা পুলিশ কেসে ময়নাতদন্তের জন্য আনা বডিগুলো প্রথমে ওই ঘরেই রাখা হয়। তারপর ডাক্তার এসে পোস্টমর্টেম করেন। তারপর 1 দিন কি 2 দিন পরে দেহগুলো ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কথাগুলো শোনার পরে বুকের ভেতরটা যেন কিরকম করে উঠল। আমি সে অর্থে খুব ভীতু নই, কিন্তু এই রকম একটা ঘর চোখের সামনে দেখা এবং মাঠের ফাঁকা অংশের সন্ধে ও রাত্রির পরিবেশ, বিশেষ করে সেই ঘর সংলগ্ন জায়গার কিরকম হবে সেটা ভেবেই মনের মধ্যে একটু যেন চোরা ভয়ের উদ্রেক হলো। তখন ওখানে আজকের তুলনায় লোক সংখ্যা এবং বাড়ি ঘর ছিল অনেকই কম। মফস্বল অঞ্চলে সন্ধ্যের পরে আমার মতো শহুরে লোকেদের ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার।
দুদিন পরে দীপঙ্করের আর এক বন্ধু, অর্থাৎ আমাদের আর একজন রুম পার্টনার বিকাশ মাইতি তার গ্রামের বাড়ি থেকে ফিরে এলো। পাঁশকুড়া থেকে অনেক ভেতরে সাধুয়া পোঁতা নামের এক গ্রামে তার দেশের বাড়ি। ছেলেটিকে প্রথম দেখে আমি বেশ অবাক হয়ে যাই। বয়সে সে আমাদের সবার থেকে ছোট, সাথে বেশ লম্বাও বটে। 6 ফুটের ওপর উচ্চতা, পেটাই করা চেহারা। দীপঙ্করের মুখ থেকেই শুনেছিলাম বেশ ডাকাবুকো ছেলে। শরীরে তার ভয় ডর বলে নাকি কিছু নেই। এর পাশাপাশি খেলাধুলা, সাঁতার, ড্রাইভিং এবং আরও অনেক গুণ নাকি তার আছে। আমার বাড়ি কলকাতা শুনে আমাকে শহুরে বলে ইয়ার্কি করতো সে। বিকাশের এমনই অনেক গুণ থাকলেও তার কাজের ব্যাপারটা আমার ঠিক পছন্দ ছিল না। দীপঙ্করের কাছে জেনেছিলাম এদিক ওদিক ঘুরে নাকি নানা রকম কাজে সে যুক্ত। কখনো ইট বালি সাপ্লাই করে, কখনো দালালি, কখনো ঘুরে ঘুরে টেন্ডার ধরে ধরে ছোটোখাটো কাজ করে। মোট কথা কোনো কাজেই তার স্থিরতা নেই। রোজগার সেরকম না হলেও বিকাশের শখ ছিল 16 আনা। সাথে ছিল সিগারেট আর মদের পাশাপাশি অদ্ভুত এক নেশা, আর সেটা হলো ভূত বা আত্মা খুঁজে বেড়ানো। দেখতে দেখতে ওই বাড়িতেই 1 মাস কেটে গেল। অফিস থেকে ফিরে অনেক রাত অবধি আমাদের আড্ডা হতো। বেশিরভাগ সময়টা বিকাশই নানা বিষয়ে মাতিয়ে রাখত। যদিও প্রায়ই গভীর রাত্রে সে বেরিয়ে যেত তার সেই ভূত প্রেত আর আত্মার সন্ধানে। পরে ফিরে আমাদের আবার গল্প করে বলতো। সত্যি কি মিথ্যে সেটা যাচাই করার উপায় ছিল না, কিন্তু কথাগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠত। এই রকম অভিজ্ঞতা করা একমাত্র এরকম ছেলের পক্ষেই সম্ভব। বাড়ির উল্টো দিকে মাঠের পাশে ওই পোস্টমর্টেম ঘরেও প্রায় দিন সকলের আড়ালে গিয়ে লুকিয়ে জানালা দিয়ে ডাক্তারের ডেড বডি কাটা ছেঁড়া চাক্ষুষ করেছে সে। আমি আর দীপঙ্কর অনেক বারণ করতাম, কিন্তু সে কিছুতেই শুনতো না। যতই হোক, বিকাশ আমারও বন্ধু হয়ে উঠেছিল। সকালে সে বাড়ি ফেরা না অবধি টেনশন কাটত না আমাদের। ওকে বলতাম, একদিন ঠিক বিপদে পড়বি এইসব করতে গিয়ে, কথাটা মিলিয়ে নিস। ও দেখতাম কথাটা হেসে উড়িয়ে দিত। বিকাশের এই কীর্তিকলাপ আমাদের ওই বাড়ির মালিকের কাছে আর গোপন থাকলো না। তিনি বিকাশ সহ আমাদেরকে একদিন বেশ কড়া করে ওয়ার্নিং দিয়ে গিয়েছিলেন। শোনো ছেলেরা, তোমরা নাকি ওই লাশ কাটা ঘরে উঁকি ঝুঁকি মারো। আমার বাড়িতে থাকতে গেলে এইসব বেলেল্লাপনা একদম চলবে না। হ্যাঁ, এই সাফ সাফ আমি কিন্তু জানিয়ে দিলাম, নইলে এই ঘর তোমাদের ছাড়তে হবে। বাড়িওয়ালার কাছে ওয়ার্নিং পাওয়ার পরে আমি আর দীপঙ্কর অনেক করে বোঝাই বিকাশকে। আমাদের বাড়ির মধ্যে দীপঙ্কর একটু ঘুরতে ভালোবাসত, তাই সে বুদ্ধি দিল সপ্তাহ শেষে প্রতি শনিবার বাড়ি না ফিরে কাছাকাছি জায়গায় সবাই মিলে যদি ঘুরে আসা যায়। আইডিয়াটা আমাদের সবারই পছন্দ হলো। ঘুরতে যেতে কার না ভালো লাগে। বিকাশ তার স্বভাব মতো কোথা থেকে একটা পুরনো কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি জোগাড় করে নিয়ে চলে এলো। কার গাড়ি, কি বৃত্তান্ত কিছুই বিকাশ বলতে চায় না। যাই হোক, প্রতি রবিবারে আমরা এদিক ওদিক ঘুরতে যেতাম। গাদিয়ারা, 58 গেট, খিরাই, দেউলটি, এরকম নানা রকম জায়গায় আমরা বেরিয়ে আসতাম। এরকম ঘুরতে যাবার চক্করে পড়ে আমার আর কলকাতায় প্রতি সপ্তাহে বাড়ি ফেরা হতো না। স্বাধীনভাবে নিজের মতন থাকার মোহ আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল, তা বুঝতে পারিনি। সময়ের সাথে সঙ্গ দোষে, যৌবন উদ্দীপনায়, সিগারেটের নেশা, মধ্যে মধ্যে আমাদের একসাথে মদ্যপান যেন অলিখিত রুটিন হয়ে দাঁড়ালো।
বাবা প্রতি সপ্তাহে ফোন করতেন কিংবা টেলিগ্রাম করে বাড়ি ফেরার জন্য বলতেন, কিন্তু মাসে একবারের বেশি আর কলকাতায় ফিরতে ইচ্ছে করতো না। নিজের অজান্তেই আমরা প্রত্যেকে যে কখন একটু একটু করে বিপথে চলে গিয়েছি তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। এইভাবে আরো ৩-৪ মাস কাটার পর স্বাভাবিকভাবেই আমাদের ৩ জনেরই খারাপ সময় এলো। অতিরিক্ত বাড়তি খরচের জন্যে মাথার উপর ধারের বোঝা চাপতে শুরু করলো। অফিসে ঠিকঠাক কাজ না করার জন্যে মাইনে থেকে একটা অংশ কোম্পানি কেটে নিত। দীপঙ্করের ওষুধের কোম্পানিতে সেল কমে যেতে অনেককে বসিয়ে দেওয়া কিংবা অর্ধেক বেতনে কাজ করাতে বাধ্য করছিল। আর বিকাশের কথা তো ছেড়েই দিলাম, তার বলতে গেলে গলা অবধি ধারে ডুবে গিয়েছিল। নিজেকে এবারে সত্যি অপরাধী মনে হলো। বাড়িতে টাকা পাঠানো তো দূরে থাক, মাইনের প্রায় পুরো টাকাটা ধার মেটাতেই চলে যায়। খাওয়া খরচা বাবদ এমন অবস্থা যে আমরা ঠিকঠাকভাবে বাড়ি ভাড়াও দিতে পারছিলাম না। শেষে ৩ মাস বাড়ি ভাড়া বাকি পড়তে একদিন বাড়ির মালিক পাড়ার লোকজন নিয়ে এসে আমাদের শাসিয়ে গেল এবং এও বলে গেল আগামী মাসের মধ্যে পুরো ভাড়া না মেটালে আমাদের তুলে দেওয়া হবে। কাজের শেষে আমাদের আর বাড়ি ফিরতে ইচ্ছে করতো না। ৩ জনে দেখা করে মন খারাপ অবস্থায় গঙ্গা পাড়ে বসেই কাটিয়ে দিতাম। আমি ঠিক করলাম এই চাকরি ছেড়ে কলকাতায় ফিরে যাব। দীপঙ্করও ওই রকম একটা সিদ্ধান্ত নেবার কথা ভাবছিল, কিন্তু দুম করে চাকরি ছেড়ে দেওয়া যে সম্ভব নয় সেটাও আমরা বিলক্ষণ বুঝতে পেরেছিলাম। কিছুদিন পরে বিকাশ একদিন ওদের গ্রামের বাড়ি যাবার কথা বলল। আমাদের ৩ জনের এই কঠিন অবস্থা থেকে বেরোনোর জন্য একটু হাওয়া পরিবর্তন যে দরকার সেটা বলাই বাহুল্য, তাই ওর প্রস্তাবে আমরা রাজি হয়ে গেলাম। ৩ জনে সেই কালো অ্যাম্বাসেডর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। বিকাশের বর্তমান আর্থিক অবস্থাও আমরা জানতাম, তাই গাড়ির তেলের খরচা ৩ জনে ভাগ করে নিলাম। বিকাশ এবারে সিদ্ধান্ত নিল গ্রামের বাড়ি থেকে ফেরার পরে গাড়িটা যেখান থেকে নিয়েছিল সেইখানেই ফেরত দিয়ে দেবে। এতে অন্তত কিছুটা হলেও ওর প্রতিদিনের খরচ কমবে। সাধুয়া পোঁতা থেকে আরও ভেতরে বিকাশের গ্রামের বাড়ি। বেশ খারাপ রাস্তা, পুরো বাড়ি অবধি গাড়ি ঢোকে না। বিগত কয়েক মাসে সব খারাপের মধ্যে একটা ভালো কাজ হয়েছে। বিকাশের সাথে ঘুরে আমি গাড়ি চালানোটা শিখে ফেলেছিলাম, কিন্তু নতুন হাত বলে বিকাশ আমাকে বেশি দূরে চালিয়ে নিয়ে যেতে দিত না। গাড়িটা একটা ফাঁকা জায়গায় রেখে বাকিটা পথ আমরা কাঁচা রাস্তা ধরে এগোতে লাগলাম। সন্ধ্যের পরে ঘন অন্ধকার, তার উপর বৃষ্টি হওয়াতে জলকাদা ঠেলে কোনো রকমে ৩ জনে এগোতে লাগলাম। সাথে ছিল একটা 4 সেলের টর্চ। খানিক যাবার পরে আচমকা পিছন থেকে একটা কর্কশ গলায় কি যেন বলে উঠল, আচমকা পিছন থেকে অন্ধকারের মধ্যে গলাটা শুনে আমরা ৩ জনেই চমকে উঠেছিলাম। আমার হাত থেকে টর্চ নিয়ে পিছনে আসা লোকটার মুখে মারতে বিকাশ চিনতে পারল। আরে নানান খুড়ো, তুই কোথা থেকে? আগন্তুক ভদ্রলোকটির মুখে আলো পড়তে দেখলাম 2 চোখ লাল হয়ে আছে, গলায় একটা রুদ্রাক্ষের মালা, কপালে লম্বা লাল টিপ, যেন পুরো এক কাপালিক গোছের চেহারা। হাত পা টাল খাওয়া, সাথে কথা বলার ধরন দেখে বুঝলাম লোকটি নেশাগ্রস্ত। আমি আমার গুরু কাল ভৈরব বাবার কাছে গিয়েছিলাম, তার শিষ্যত্ব আমি গ্রহণ করেছি।
বাবার স্মরণে আসার পরে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। তুইও বাবার স্মরণ কর, সব কষ্ট একদম দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। কুড়োর কথা শুনে আমাদের মধ্যে দেখলাম বিকাশ বেশ উৎসাহ পেয়েছে ওই কাল ভৈরব বাবার ব্যাপারে। বাগির ধার বলে একটা বড় দিঘির পাড়ে শ্মশান ধারে বটগাছের নিচে কাল ভৈরব বাবা তার কিছু শিষ্য নিয়ে বেশ গুছিয়ে বসেছে। গ্রাম থেকে বেশ কয়েক মাইল ভিতরে একটা জঙ্গল পেরিয়ে ওই দিঘির কাছে যাওয়া যায়। বেশ ভয়ঙ্কর পরিবেশ, চারিদিকে বটের ঝুড়ি নেমেছে, সেখানে সব শাখা পলা লাল কাপড় দিয়ে বাঁধা কি সব ঝুলছে, চারিদিকে ত্রিশূল গাঁথা, মধ্যে একটা জায়গায় যজ্ঞ হচ্ছে, চারিদিকে সিঁদুর মাখা মাথার খুলি, যজ্ঞের আগুনের লেলিহান শিখায় আমরা প্রথমে চাক্ষুষ করলাম কাল ভৈরব বাবাকে। বাবার উপরের অংশ উন্মুক্ত, নাভি অবধি তার দাড়ি, মাথায় প্রায় 2-3 ফুট উঁচু চুলের জটা, দেখলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। এরকম সাধু বেশি তান্ত্রিকের রূপ শুধুমাত্র আমি বইয়ের পাতায় পড়েছিলাম। সন্ধ্যের পরে দেখলাম এই প্রত্যন্ত জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। বাবার প্রসাদ যে ভালো জমেছে সে বোঝাই যাচ্ছে। আমার আর দীপঙ্করের এইরকম একটা পরিবেশে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। চারিদিকে ধোঁয়া, একটা দম বন্ধ করা পরিবেশ। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। একমাত্র বিকাশের চোখে মুখে দেখলাম এক চরম উত্তেজনা। এই পরিবেশ একমাত্র তারই ভালো লাগবে। বেশ বুঝতে পারলাম তার ভূত দর্শন করার নেশা আবারও জেগে উঠেছে। বটগাছের নিচে একটা বেদির মতো জায়গায় বসার পরে বাবার এক শিষ্য আমাদের কপালে লাল টিপ পরিয়ে দিলেন, সাথে একটা রুদ্রাক্ষের মালা হাতে দিয়ে বললেন বাবার যজ্ঞ শেষ হলে তিনি সকলের গলায় মন্ত্র জপ করার পরে পরিয়ে দেবেন। আমি দেখলাম জ্বলন্ত আগুনের মধ্যে তিনি ঘি সহ আরও অনেক কিছু দিতে থাকলেন। তারপর একটা ছুরি নিয়ে নিজের আঙুল কেটে সেই রক্ত সামনের একটি মূর্তির পায়ে আহুতি দিলেন। আলো আধারিতেও বুঝতে অসুবিধে হলো না যে ওটা শ্মশান কালীর মূর্তি, কিন্তু এই রকম ভয়ঙ্কর মায়ের রূপ আমি কোনোদিনও দেখিনি। আমার মাথাটা বেশ ঝিমোচ্ছে। দীপঙ্করও দেখলাম চোখ বুজে গুম হয়ে বসে আছে, ঠিক যেন মদ্যপান করার পরের অনুভূতি। বুঝলাম এখানেই ধোঁয়ার মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। কোনো নেশার জিনিসকে ধুনোর মতো গুঁড়ো করা হয়েছে। সাধু বাবা বা তান্ত্রিকরা এইরকম প্রায়ই করে থাকেন। বিভিন্ন নেশার সামগ্রী প্রসাদী ফলে, আশীর্বাদী ধুনোয় কিংবা ধোঁয়ার মাধ্যমে আগত ভক্তদের ওপর প্রয়োগ করা হয়, যাতে তারা একটা ঘোরের মধ্যে থাকে, যেন মনে হয় ভর হয়েছে। সব কিছু বুঝলেও আর কিছু বলার বা উঠে যাবার শক্তি ছিল না। কিছুক্ষণ পরে আগের সব ভক্তরা চলে গেল, শুধু আমরা 3 জনেই রইলাম। কাল ভৈরব বাবা এরপর আমাদের কাছে ডাকলেন। তার যজ্ঞ শেষ। সাংঘাতিক গম্ভীর গলায় নানা রকম মন্ত্র পড়ে তিনি রুদ্রাক্ষের মালা আমাদের পরিয়ে দিলেন। তারপর আমাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। আমি অনুভব করলাম ধীরে ধীরে ঘোর কেটে যাচ্ছে। বেশ ফুর্তির সাথে শরীরে এক অদ্ভুত শক্তি উপলব্ধি করছি। বুঝলাম এটা সেই মাদকের কারসাজি। শরীর প্রথমে ঝিমিয়ে দিয়ে পরে আবার যেন উত্তেজনা সৃষ্টি করেছে। সবার আর্থিক অবস্থার কথা জেনে
বাবাজি ভালো করেই বুঝলেন আমাদের থেকে কিছু আদায় হবে না। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সব শিষ্যদের অন্যত্র সরিয়ে দিয়ে কাল ভৈরব বাবা আমাদের বললেন, আসছে অমাবস্যায় এক বিশেষ তিথি আছে, যা 50 বছরে একবারই আসে। মাকে নরমুণ্ডে রক্ত অর্পণ করে মায়ের পিপাসা আমি মেটাতে চাই। তাহলে আমি এক অসীম দৈব শক্তির অধিকারী হব। তোরা যদি অপঘাতে মৃত কোনো দেহের মাথা আমায় এনে দিতে পারিস, তাহলে তোদের 10,000 টাকা দক্ষিণা দেব। কথাগুলো শোনার পরে আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। এই তান্ত্রিক বলে কি! দীপঙ্করের অবস্থাও আমার মতনই হয়ে গেল। যদি ওই টাকাটা পেলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমি আর দীপঙ্কর যথারীতি না বলতেই যাচ্ছিলাম, কিন্তু মাঝখান থেকে বিকাশ বলে উঠল, বাবা আমরা 3 জনেই রাজি। কথাটা শোনার পর আমি আর দীপঙ্কর একে অপরের দিকে শুধু তাকিয়ে রইলাম। বাবা শেষে বললেন, কাজটা যে কঠিন সেটা আমি জানি, আর কাজটা করতে গিয়ে ভয় পাওয়াটাও খুব স্বাভাবিক। তাই যখনই কোনো অসম্ভব কাজ করতে যাবি, এই জড়িবুটিগুলি খেয়ে নিবি। তারপর দেখবি সব কাজ জলের মতন সোজা হয়ে যাবে। আর শোন, এই টাকাটা রাখ, কিছু অগ্রিম দিয়ে দিলাম, এখন যা। বলেই কালো রঙের হজমিগুলির মতো দেখতে গোল গোল কটা ছোট বল দিলেন, সাথে 100 টাকার 5টা নোট। রাত তখন কত ঠিক মনে নেই। বিকাশের বাড়ি আসার আগেই রাস্তার মাঝে আমাদের নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে গেল। আমি বলেই দিলাম, তোরা থাক, আমি এই রাতেই উলুবেড়িয়ায় ফিরে যাব, কিংবা কলকাতায় ফিরবো আমার বাড়িতে। আমি আর এসবের মধ্যে নেই। দীপঙ্করও আমার কথায় সায় দিল, কিন্তু বিকাশ নাছোড়বান্দা। আমাদের মধ্যে ওর অবস্থাই সবচেয়ে খারাপ। বাজারে তার অনেক ধার, তাই সে জেদ করে বসেছে। কাজটা সে করবেই, এবং সে বলে সে একাই মাথাটা জোগাড় করবে, কিন্তু টাকাটা সে 3 জনের মধ্যে সমানভাবেই ভাগ করবে। কিন্তু এই ভয়ঙ্কর কাজ করার জন্য একটা মানুষের মন কিভাবে সায় দিতে পারে আমি জানি না। তার উপর একটা সম্পূর্ণ বেআইনি কাজ, ধরা পড়লে জেল নিশ্চিত। বিকাশ কিন্তু তার জেদ ধরে বসে রইল, আর আমাদের দুজনকে আপ্রাণ বোঝাতে লাগলো। অনেক বোঝানোর পর আমার মনও ধীরে ধীরে ঘুরে গেল। যদিও এটাও ঠিক যে আমাদের তখন সবারই টাকার ভীষণ দরকার, না হলে বাড়িওয়ালার ঘাড় ধাক্কা সহ পাওনাদারদের হয়রানি সব কিছু সহ্য করতে হবে। কিছুটা নিমরাজি হয়ে জিজ্ঞাসা করলাম, সে তো সবই বুঝলাম, কিন্তু অপঘাতে মৃতদেহের মাথা জোগাড় কিভাবে হবে? সেটার সমাধান আমাদের ভাড়া বাড়ির মাঠের উল্টো দিকেই আছে। সেই লাশ কাটা ঘর, প্রায় প্রত্যেক দিনই ওখানে একাধিক ডেড বডি পড়ে। সব মার্ডার, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যার কেস, অর্থাৎ অপঘাতে মৃত্যু। কি করব না করব ভেবে কুল কিনারা পেলাম না। বিকাশ আমার হাত টেনে অন্ধকারে একটা পুকুর পাড়ে বসালো। মাথা অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে চিন্তা করলাম হাতে নগদ 500 টাকা, সাথে আরও পাওয়ার সুযোগ। তখনকার দিনে ওই টাকার মূল্য অনেক। ভাবলাম সব ধার শোধ করে বাড়িতে বেশ অনেক টাকা পাঠাতে পারবো। ধীরে ধীরে মনের সাথে যুদ্ধ করে বিকাশের সাথে আমিও রাজি হলাম এবং দীপঙ্করকেও দলে টানলাম। কথায় কথায় পকেটে হাত দিয়ে টাকাগুলোর পাশাপাশি বাবার দেওয়া সেই জড়িবুটি নজরে এলো। কি মনে হলো
সেখান থেকে একটা গুলি খেয়ে নিলাম। কিছুক্ষণ পর শরীরে এক অদ্ভুত শিহরণ জাগল, মনের মধ্যে একটা জেদ চেপে গেল। আজ রাত্রে এখনই উলুবেড়িয়ায় ফিরব। রাত 2টো। প্রায় 120 কিলোমিটার স্পিডে হাই রোডে আমাদের গাড়ি ছুটছে। বড় বড় লরি দূরপাল্লার বাসকে পাশ কাটিয়ে কালো রঙের অ্যাম্বাসেডারটা প্রায় মেল ট্রেনের মতো ছুটছে। কিন্তু রাতে এই ফেরার পথে আমাদের ভাগ্যে আরো ভয়ঙ্কর বিপদ লেখা ছিল। হাই রোড ছেড়ে উলুবেড়িয়ার রাস্তা ধরার জন্যে গাড়িটা ডান দিকে ঘুরতে গিয়ে অতিরিক্ত স্পিডের জন্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেল। ঠিক তখনই আমাদের অ্যাম্বাসেডারটা রাস্তার ধারে বিকট শব্দে এক বন্ধ চায়ের দোকান ভেঙে ঢুকে গেল ভিতর। আমাদের মাথা সামনের দিকে বিশাল জোরে ঠোকার পর সেই জড়িবুটির ঘোর কেটে গিয়ে পুরোপুরিভাবে হুঁশ ফিরল। গাড়ির সামনের অংশ ডান দিকের হেডলাইট ভেঙে দোকানের গেট ভেদ করে ভেতরে ঢুকে গিয়েছে। আমরা তড়িঘড়ি নেমে দেখলাম একটা মর্মান্তিক দৃশ্য। কুমটি সাইজের দোকানটার ভিতরে একটা 15-16 বছরের ছেলে শুয়েছিল। তার শরীরটা নিমিষের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। দীপঙ্কর ছেলেটির হাতের নাড়ি দেখে বলল, ছেলেটি আর বেঁচে নেই। একের পর এক ঘটনায় আমরা মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হয়ে গেলাম। এরপর কি করব সেটা ভেবে কুল কিনারা পেলাম না। চাইলেও আর ছেলেটি ফিরে আসবে না। অবশেষে আমাদের ক্রূর বুদ্ধির আস্ফালনে রাত্রে চারিদিক ফাঁকা থাকার সুযোগ নিয়ে গাড়িটা সেখান থেকে চম্পট দিল। কত রাত ছিল ঠিক মনে নেই। গাড়ি আমাদের উলুবেড়িয়ার বাড়িতে ঢুকলো। তারপর সেটাকে আদ্যপান্ত কালো প্লাস্টিকে মুড়ে দেওয়া হলো। তাতে গাড়ির ভাঙা অংশ ঢাকা পড়ে গেল। দ্বিতীয়ত, পুলিশের থেকে নিজেদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা। সকাল থেকে মনটা আনচান করছে। কাল ফেরার পরে সারা রাত আমাদের ঘুম হয়নি। মাঝে মাঝে ওই ছেলেটির মুখটা খালি মনে পড়েছে। সাথে একটা ভয়ও কাজ করেছে, ধরা পড়ে যাবার ভয়। চায়ের দোকানের আশেপাশে কেউ না থাকলেও হতে পারে কেউ দূর থেকে আমাদের দেখেছে। হয়তো সে পরে পুলিশকে ডেকে এনে আমাদের ধরিয়ে দেবে। কাল রাত থেকে কারো কিছু খাওয়া হয়নি। যদিও এই অবস্থায় খাবার গলা দিয়ে নামবে না, তবু বেরিয়ে একটু চায়ের ব্যবস্থা করব ভাবছি। তখনই হঠাৎ বিকাশ বেরিয়ে গেল। দুশ্চিন্তায় বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছে করল না। এদিকে লক্ষ্য করলাম দীপঙ্করের হালকা জ্বর এসে গিয়েছে। তার মানে কালকের রাতের ঘটনার টেনশনে এই জ্বর এসেছে। আমি কোনো উপায় না দেখে ওর কপালে জলপট্টি দিলাম। বাড়িতে ওষুধপত্র কিছুই নেই, এদিকে বিকাশও ঘরে নেই, তাই দীপঙ্করকে একা ফেলেও যেতে পারলাম না। বেলা প্রায় 11টা নাগাদ বিকাশ ফিরে এলো হাতে কালো কাপড় মোড়া কিছু জিনিস নিয়ে। টেবিলে জিনিসগুলো রাখার পরে কালো কাপড়টা খুলতেই দেখলাম একটা বেশ ধারালো চপার, একটা বড় সাইজের ছুরি আর ধারালো খুর। তার মানে শিরোচ্ছেদের বন্দোবস্ত বিকাশ করে ফেলেছে। আমার মন সায় না দিলেও ও যা জেদি ছেলে, আমরা ওর সাথ না দিলেও ও ঠিক একা গিয়ে কাজটা করবে। দীপঙ্করের জ্বরটা জলপট্টি দেবার পর একটু কমেছে, সেও বিছানায় উঠে বসেছে। বিকাশ হাসপাতাল থেকে কিভাবে খবর এনেছে
আজকে ওই পোস্টমর্টেম রুমে একাধিক লাশের কাটা ছেঁড়া হবে। ডাক্তার আর স্টাফ খুব জোর রাত 8টা অবধি থাকবে। তারপর আমরা রাত 10টার সময় বেরুবো আমাদের কাজ হাসিল করতে। আমি দুপুরে বেরিয়ে তান্ত্রিক বাবার থেকে পাওয়া 500 টাকা দিয়ে আমাদের জন্যে কিছু খাবার আর দীপঙ্করের জন্যে ওষুধ নিয়ে এলাম। খাওয়া দাওয়া সারার পরে দীপঙ্করকে ওষুধ দিতে সে অনেকটা সুস্থ বোধ করল। আজ কাজের দিনে কারুর আর বেরোনো হলো না। সবাই রাত 10টার অপেক্ষায় রইলাম। উত্তেজনার ভয়ের পারদ তখনও তুঙ্গে। অন্ধকার নামার পরে আমরা রাত 9টা নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। মাঠ পেরিয়ে চুপিসারে চলে গেলাম লাশ কাটা ঘরের পিছনের দিকটায়। আমাদের আগে বিকাশ কয়েকবার এখানে এসে রাত্রে সময় কাটিয়ে গেছে। জায়গাগুলো তার হাতের উল্টো পিঠের মতো চেনা। আমরা ধীরে ধীরে গিয়ে জানালার ধারে ঝোপের নিচে লুকিয়ে রইলাম। ঠিক রাত 9টার সময় আলো বন্ধ হলো। ডাক্তার আর নার্স বেরিয়ে যাওয়ার পরে একজন দারোয়ান গোছের লোক দরজা বন্ধ করে তালা দিয়ে বেরিয়ে গেল। আরও 10 মিনিট অপেক্ষা করে আমরা দরজার কাছে এগিয়ে গেলাম। খুব সাধারণ মানের একটা তালা ঝুলছিল। অন্ধকার থেকে দীপঙ্কর একটা ইঁট নিয়ে এলো। আমি বাইরে হসপিটালের দিকে পাহারা দিতে লাগলাম, যদি কেউ আবার ফিরে আসে সেই ভয়ে। বিকাশ দীপঙ্করের থেকে ইঁট নিয়ে সেটা দিয়ে মেরে মেরে তালা ভাঙতে শুরু করলো। দীপঙ্কর সাথে একটা 4 সেলের টর্চ এনেছিল। সেই টর্চটা জেলে তালার উপরে আলো ফেলে ধরে রইল। মিনিট 5 মধ্যে তালা ভাঙাও হয়ে গেল। দরজা খুলতেই একরকম গুমোট গরম হাওয়া, সাথে মরা মানুষ ও ওষুধের গন্ধ আমাদের নাকে এসে ঝাপটা মারল। গন্ধটা নাকে আসতেই আমার গা গুলিয়ে উঠল। তারপর আস্তে আস্তে আমি আর দীপঙ্কর বিকাশের পিছনে ঘরটার ভিতরে প্রবেশ করলাম। ঘরের মধ্যে অনেকগুলো ট্রলি বেড, টেবিল, নানা রকম অপারেশনের সরঞ্জাম, সাথে ভাঙা চেয়ার আর মেঝে ভর্তি রক্ত। টর্চ মেরে দেখলাম একটা ট্রলিতে বেডে সাদা চাদরে ঢাকা একটাই ডেড বডি রয়েছে। আমার বুকের ভেতরে এর ধরফরানি শুরু হয়ে গেছে। দীপঙ্কর দেখলাম একপাশে মাথা ঘুরে ভিড়মি খেয়ে দেওয়াল ধরে নিজেকে কোনো মতে সামলে নিয়েছে। আমরা দুজনে ভয়ে পিছনে দাঁড়িয়ে রইলাম। আমি ঘেমে প্রায় স্নান করে গেছি। বললাম, ভাই বিকাশ, যা করবি তাড়াতাড়ি কর ভাই। এই নে তোর ছুরিগুলো নে, কাটাকুটি যা করার করে মাথাটাই ব্যাগে পুরে এখনই চল এখান থেকে বেরিয়ে যাই। আমি সাথে একটা চেন দেওয়া ব্যাগ নিয়ে এসেছিলাম, যাতে বাইরে নিয়ে যাবার সময় দেখে কিছু বোঝা না যায়। এর পরের ঘটনা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ও আতঙ্কের মুহূর্ত। বিকাশ সাদা চাদরে ঢাকা মরাটার দিকে এগিয়ে গেল। আমি টর্চটা হাতে নিয়ে এক হাতে সেটা জ্বালিয়ে সেটার আলো ওই বেডের উপরে ফেলেছিলাম। বিকাশ চাদরটা তোলা মাত্রই হাতকে চিৎকার করে উঠল। ওর চিৎকারে আমার হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে গেল। আমি সাথে সাথে আবার টর্চটা তুলে মৃতদেহের মুখে ধরতেই আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মৃতদেহের মুখ আমাদের 3 জনেরই চেনা। গতকাল রাত্রে সেই চায়ের গুমটির ছেলেটা, যার মৃত্যু হয়েছে আমাদেরই গাড়ির নিচে। মুহূর্তের ঘোর কাটতে না কাটতেই আচমকা মৃত ছেলেটির চোখ খুলে গেল। লাল 2 চোখে কি ভয়ানক সে দৃষ্টি!
চোখ খোলার সাথে সাথে তার মাথাটা ডান দিকে বিকাশের দিকে ঘুরে গেল। তার ডান হাতটা সাদা চাদরের ভেতর থেকেই বিকাশের গলা টিপে ধরল। পাশে দীপঙ্কর তখন ভয়ে তারস্বরে চিৎকার করে যাচ্ছে। আমি প্রায় লাফিয়ে সাদা চাদর সরিয়ে বিকাশের গলা থেকে ডান হাতটা ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু এ তো কি অমানবিক শক্তি! বিকাশের মতো ওরকম লম্বা চওড়া ছেলেকে গলা টিপে কাত করে ফেলেছে। আমি ওই মৃতদেহের হাত তো দূরে থাক, একটা আঙুলও টেনে ছাড়াতে পারলাম না। বিকাশের দম বন্ধ হয়ে যেতে থাকলো। ধীরে ধীরে তার জিভ বেরিয়ে আসছে, চোখ দুটো উল্টাচ্ছে। তার সাথে লক্ষ্য করলাম তার প্যান্টও ভিজে গিয়েছে। আর কোনো উপায় না দেখে দীপঙ্করকে চিৎকার করে বললাম, দীপঙ্কর, চপারটা আমার হাতে দে। দীপঙ্কর কোনো রকমে হামাগুড়ি দিয়ে সে মেঝেতে পড়ে থাকা টর্চের আলোয় চপারটা খুঁজে আমার হাতে দিতেই সেটা দিয়ে আমি লাশের ডান হাতে সজোরে দিলাম এক কোপ। আবার চোখে মুখে রক্তের ছিটে লেগে মৃতদেহের ডান হাতটা কেটে নিচে মেঝেতে পড়ে গেল। বিকাশ তার হাত দুটো দিয়ে নিজের গলাটা ধরে দেওয়ালের গায়ে ধাক্কা খেয়ে মেঝেতে বসে পড়ল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আচমকা দেখলাম ঘরের বাল্ব আপনা আপনি জ্বলতে নিভতে শুরু করেছে। ঘরের ভেতরে এলোপাথারি হাওয়া বইতে শুরু করেছে, ঠিক যেন বাইরে ঝড় উঠেছে। এরপর আরেকটি হাড় হিম করা দৃশ্যের মুখোমুখি হলাম আমরা। ডান হাত কাটা দেহখানা ধীরে ধীরে বেডের উপর উঠে বসেছে। তার ঠিক পরে মৃতদেহের বাম হাত আমার চপার ধরা হাতখানা টেনে ধরেছে। কি অসম্ভব শক্তি! আমার হাতের কবজি নিমিষের মধ্যে ঘুরে যেতে লাগলো। হাত থেকে চপারটা খসে পড়লো মেঝেতে। এরপরই দেখলাম এলোমেলো দমকা হাওয়ায় ঘরের যে জানলাগুলো খুলে গিয়েছিল সেগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রাণপণে আমার হাতটা ছাড়াবার চেষ্টা করলাম। তারপর আর কোনো উপায় না দেখে আমার দাঁত দিয়ে যত জোরে পারা যায় লাশটার বাঁ হাতে একটা মরণ কামড় বসালাম। বুঝলাম হাতে দৃঢ় মুষ্টি আলগা হচ্ছে। কোনো রকমে হাতটা ছাড়িয়ে নিতে আমি ছিটকে গিয়ে দরজার কাছে পড়লাম। ওদিকে বিকাশ আর দীপঙ্কর দুজনেই মেঝেতে শুয়ে গোঙাচ্ছে। ছেলেটার মৃতদেহ তখন উঠে দাঁড়িয়েছে। আমাদের শেষ সময় চলে এসেছে বুঝতে পারলাম। আমরা সবাই মরণ ফাঁদে পড়েছি। আচমকা আবার পিছনের দরজার একটা পাল্লা নড়তে শুরু করলো। তার মানে ঘরের দরজাটাও এবারে বন্ধ হবে। জীবনের মায়ায় স্বার্থপরের মতন ওদেরকে ছেড়েই কোনো রকমে উঠে দরজাটা আপনা আপনি বন্ধ হবার আগে আমি বাইরে বেরিয়ে মাঠে দৌড় লাগালাম। আমার পিছনে দীপঙ্কর বেরিয়ে আসার সময় দরজাটা বন্ধ হয়ে যায়। ও বেরিয়ে এলেও ওর একটা পা বন্ধ দরজার দুটি পাল্লার ফাঁকে আটকে যায়। পায়ের বাকি অংশ ভেতরেই রয়ে যায়। আমাকে সে দূর থেকে কাতর স্বরে ডাকতে থাকে, আকাশ, আকাশ আমায় বাঁচা, আমাকে ফেলে যাস না আকাশ, আকাশ। আমি আর পিছন ফিরে তাকাইনি। স্বার্থপরের মতো নিজের প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটছিলাম। লাশ কাটা পোস্টমর্টেম ঘর থেকে বিকাশেরও করুণ আর্তনাদ ভেসে এলো। গগনভেদী সেই আর্তনাদে রাতের সেই অন্ধকারে অসংখ্য পাখি এদিক ওদিক উড়ে যেতে লাগলো। হ্যাঁ, তারপর সেখান থেকে আমি সরাসরি কলকাতায় পালিয়ে আসি। জীবনে আর কোনোদিনও ওদিকে ফিরে যাবার কথা মনেও আনিনি। ভাবনার ঘোরটা কেটে গেল ছেলের দরজা ধাক্কাতে। বাবা, তোমার সাথে দুটো ছেলে দেখা করতে এসেছে। নিচে গিয়ে দরজার বাইরে দেখলাম সকালের সেই ক্লাবের ছেলেগুলোর মধ্যে দুজন যারা সেই উন্মাদকে ধরে নিয়ে গিয়েছিল। মেসমশাই, একটা খবর আছে। সকালে যে পাগলটা আপনার উপর চড়া হয়েছিল তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই ও আমাদের ধাক্কা মেরে সার্কুলার রোডের কাছে ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড় লাগিয়ে রাস্তার মাঝে চলে যায়। আর তখনই উল্টো দিক থেকে একটা লরির সাথে ধাক্কা লেগে স্পট ডেড। ওকে ধরে নিয়ে যাওয়ার সময় বারবার আপনার নাম নিচ্ছিল।
তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে যাই। ওর লাশ এখন মর্গে, জানি না পুলিশ কি করবে। তা মেসোমশাই, আপনি ওকে চেনেন নাকি? শেষ প্রশ্নটা যেন আমার বুকে এসে বিঁধল। আমি ওদের প্রশ্ন এড়িয়ে সোজা না বলে দিলাম, না আমি চিনি না। তারপর কিছুক্ষণ কথা বলে ওদের চলে যেতে বলে দরজা বন্ধ করে দিলাম। ওরা চলে যাবার পরেই আমার শরীর খারাপ হতে লাগলো, মাথা ঘুরতে শুরু করলো। সকালের সেই বদ্ধ উন্মাদ যে দীপঙ্কর, সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। কপাল থেকে অনবরত ঘাম ঝরতে শুরু করেছে। 4 দশক আগের সেই মরণ ফাঁদের বৃত্ত তবে কি সম্পূর্ণ হচ্ছে? আসলে সেদিনের সেই ঘটনার জন্য সিংহভাগই দায়ী ছিলাম আমি। কাল ভৈরব বাবার কাছ থেকে উলুবেড়িয়া ফেরার সময় সেই জড়িবুটি খেয়ে আমার গাড়ি চালানোর ঝোঁক চেপেছিল। বিকাশকে জোর করে ড্রাইভিং সিট থেকে সরিয়ে আমি নিজেই গাড়ি চালিয়ে উলুবেড়িয়ায় ফিরছিলাম। আচ্ছা হাত, রাতের পথে আমার চালানোর ভুলেই সেই চায়ের দোকানে আমাদের গাড়িটা ঢুকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বুঝতে পারলাম এবারে আমার হৃদস্পন্দনের গতি ধীরে ধীরে কমছে, পালস ওঠানামা করছে। চোখের সামনে আস্তে আস্তে নেমে আসছে অন্ধকার। স্ত্রী আর ছেলেকে দৃষ্টিভ্রমে দেখলাম আমার দিকে ছুটে আসতে। তারপর চোখ খুলে উঠে বসার পর এখন বেশ ভালো লাগছে, মন ভীষণ হালকা। ভাবলাম বাইরে একটু বেরিয়ে আসি। নিচে নেমে দেখলাম গিজগিজ করছে লোক। কি ভিড় জমে গেছে বাড়ির বাইরে থেকে ভেতর পর্যন্ত। পাড়ার লোকজন, অফিসের কলিগ, আত্মীয় স্বজন, ক্লাবের ছেলেরা সবাই এসে হাজির। সব লোককে কোনো রকমে এড়িয়ে দেখলাম গেটের বাইরে হাসি মুখে দীপঙ্কর আর বিকাশ দাঁড়িয়ে। তাদের ঠিক পিছনে আমাদের সেই কালো অ্যাম্বাসেডার গাড়িটা। বিকাশ বলে উঠল, চল, আর কত দেরি করবি? আজ কিন্তু গাড়ি আমি চালাবো। আমি হেসে সম্মতি জানালাম। আর 40 বছরের বেশি সময়ের পরে আবার আমরা রবিবারে ঘুরতে যাচ্ছি। 3 জনে গাড়িতে ওঠার পরে আমি জানালার পাশে বসে কাঁচ দিয়ে দেখলাম বাড়ির ভিতরে নিচের মেঝেতে আমার নিথর দেহের বুকের উপর স্ত্রী আর ছেলে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে। আজ আপনারা শুনলেন অভিক দাসের কলমে ভয়ের গল্প মরণ ফাঁদ। গল্পটি নেওয়া হয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত লেখকের থ্রিলার হরর সংকলন মৃত্যুদূত বইটি থেকে। বইটির পারচেজ লিঙ্ক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশনে। বইটি সংগ্রহ করতে পারেন এরকম আরও ভয়ের গল্পের স্বাদ নিতে। গল্পের সূত্রধার এবং কথকের ভূমিকায় আমি আকাশ, অন্যান্য চরিত্রে রক্তিম, অনিরুদ্ধ, সৌরভ, সায়নদীপ, আর্য ও সৌমদীপ। স্ক্রিপ্টিংয়ে বর্ষা, শব্দ সংযোজনে সুদেশনা, আবহে ফিনিক্স, মোশন ও ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনা ও পোস্টার ডিজাইনে সৌমদীপ। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। শুভরাত্রি।